প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়েত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এবার পঞ্চম শ্রেণীতে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো, আজকের পর্বটা তোমাদের জন্য। আমি 2025 সালের গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর যে অঙ্কগুলো আছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর, সে অঙ্কগুলো আমি সমাধান করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে দেখি 1.1-এর অঙ্কগুলো কী রয়েছে। আমি আশা করি যদি তোমরা একটু মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা দেখো, তাহলে তোমরা খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পারবা। আর অঙ্কগুলো খুব সহজ, আর আমি তোমাদের সহজে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখো, এই অঙ্কগুলো করতে গেলে আমাদের একক, দশক, শতক যে স্থানীয় মানগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আর আমি আশা করি তোমরা সেগুলো জানো, যেহেতু ক্লাস 5, 4 এগুলাতে কিন্তু একক, দশক, শতকের স্থানীয় মানগুলা ছিল। তো দেখো, আমি তোমাদেরকে একটু বলি, একটু খেয়াল করবা তোমরা। এখানে কি রয়েছে? এখানে আছে 20,070। কত আছে আমাদের? 20,070 রয়েছে এখানে। দেখো, এই 20,070টা আমাদেরকে কি করতে হবে? এজন্য আমাদের একটু 1 নম্বরের দিকে আমাদের খেয়াল করতে হবে। দেখো, 1 নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো। তাহলে কি করতে বলছে আমাদেরকে? নিচের সংখ্যাগুলোকে অঙ্কে লিখতে বলছে। তাহলে আমাদের সংখ্যাগুলোকে আমরা বাংলায় দেওয়া আছে আমাদের এখানে, আমরা কিন্তু সেগুলোকে অঙ্কেতে লিখব। এটাই হচ্ছে আমাদের কাজ। দেখো, এখানে বলা হয়েছে 20,070। তাহলে 20,070 মানে কি? আমরা জানি হাজার যখন 1 থেকে 9,000 পর্যন্ত হচ্ছে, আমরা হাজারে ঘরে যাব। আর যখনই 10,000 হবে তখন সেটা হবে এক অযুত, অতএব অযুতের ঘরে আমরা চলে যাব। তো আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে এই জায়গাতে অঙ্কগুলো করব না। আমি তোমাদের জন্য প্রতিটা অঙ্ক, একবারে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক নিচে সমাধান করে রেখেছি। ওই জায়গাতে গিয়ে আমি তোমাদেরকে বুঝাবো, তাহলে তোমরা খুব সহজে অঙ্কগুলো বুঝতে পারবা। তো চলো কথা না বাড়িয়ে আমরা আগে অঙ্কের জায়গাতে চলে যাই, যে আমাদের অঙ্কটা কোথায় আছে। তো একটু আমরা এবার নিচে চলে গেলাম। দেখো, একদম ইজি অঙ্ক, তোমরা যদি একটু মনোযোগ দাও কিন্তু খুব সহজে অঙ্কগুলো তোমরা সমাধান করতে পারবা। তো আমরা নিচে চলে গেলাম, একেবারে সহজভাবে আমি সমাধান করব। জাস্ট তোমরা মনোযোগ সহকারে অঙ্কগুলো একটু দেখতে হবে, আর কিচ্ছু না। দেখো, এই জায়গার থেকে শুরু করি আমি। এখানে দেখো আমি কি লিখছি, একটু তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবে, আমি বারবার বলি। দেখো, এখানে বলা হয়েছে যে 20,070, তারপরে আছে দেখো 30,008, তারপরে আছে 50,400। দেখো, আমরা কিন্তু একক, দশক, শতক ক্ষেত্রে আমরা একটু এটা আগে তোমাদেরকে একটু বোঝাই। দেখো, একক মানে হচ্ছে যদি একটা সংখ্যা হয় তাহলে কিন্তু আমরা একক লিখতে পারি। যেমন মনে করে লেখা বললো যে 508, কথার কথা, পরে কিন্তু 8 বসেছে, তাহলে 508। তাহলে এখানে শত, 5 হচ্ছে শত, আর 8 কিন্তু এককের ঘরে আছে, মাঝখানে দশকের ঘরে শূন্য হয়। দেখো, আমি একটু যদি তোমাদেরকে লিখে বোঝাই, তো আমি লিখলাম, মনে করো আমি আমার মতো লিখলাম যে 500, মনে করো আমি লিখলাম 8। তাহলে 508 যদি আমরা লিখি, একটু আমি এটাকে ছোট করে নিই, দাঁড়াও, একটু আমি ছোট করলে সুবিধা হবে, এটাকে মুছে দিই আগে। দেখো, 508 যদি আমরা লিখি তাহলে কিন্তু আমাদের কি হবে, আমি এটা একটু তোমাদেরকে দেখাই। দেখো, যদি আমরা লিখলাম মনে করো 5, তারপরে দেখো 0, তারপরে লিখলাম আমি 8। তাহলে দেখো, এই যে 8 কিন্তু এককের ঘরে আছে, অর্থাৎ একটা সংখ্যা হয়েছে। তারপরে দেখো, এই 0 কিন্তু দশকের ঘরে আছে, অর্থাৎ 10। আমরা যদি 10 লিখি তাহলে কিন্তু এটা কিন্তু দশকের ঘরে, ঠিক আছে, একক এবং দশকের ঘরে আছে। এরকমভাবে যদি আমরা এই জায়গাতে লিখছি আমরা 508, অর্থাৎ এখানে কিন্তু 5 শতকের ঘরে। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু বুঝাই। দেখো, একদম ইজিভাবে তোমাদেরকে এবার আমি বোঝাচ্ছি। এখানে এই কথাটা আমাদের দেওয়া আছে এখানে যে 20,070। তাহলে যেহেতু আমাদের হাজার, তাহলে 20,070 আমরা জানি যে যখন হাজার হয়, হাজার পর্যন্ত যায় কখন? যখন তোমার 1 থেকে 9,000 পর্যন্ত থাকে, তাহলে কিন্তু হাজার পর্যন্ত সীমাবদ্ধ থাকে। যখন নাকি 10,000 হয়ে যায় তখন কিন্তু আমরা অযুত হিসাবে চিনি। তো মনে করো, দেখো, এই অযুত আর হাজার মিলে কি হয়? হাজারের ঘর হয়। মনে রাখবা, যদি 10,000 হয় তাহলেই কিন্তু অযুত আর হাজার মিলে, অর্থাৎ 10,000 থেকে উপরে যদি হয় তাহলে অযুত আর হাজার মিলবে। তো আমরা জানি এটা হচ্ছে এককের গড়, এটা হচ্ছে দশকের গড়, এটা হচ্ছে শতকের গড়। তাহলে আর হাজারের গড় হচ্ছে কখন? যখন তোমার 9,000 হবে, তাহলে হাজারের ঘর পর্যন্তই থাকবে,
আর যখন তোমার 10,000 বা তার চেয়ে বেশি হয়ে যাবে তখন হাজার এবং অযুত এই দুইটা ঘর মিলে মূলত আমাদের সংখ্যাগুলা বসাতে হবে। তারপরে দেখো লক্ষ, যদি 9 লক্ষ হয়, যদি 9 লক্ষ পর্যন্ত হয় তাহলে কিন্তু খালি লক্ষর ঘরে পর্যন্ত থাকবে। যদি 10 লক্ষ বা তার চেয়ে উপরে হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই লক্ষ এবং নিযুত এই দুইটা ঘরে কিন্তু আমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, লক্ষ এবং নিযুত দুইটা ঘরে আমাদের প্রয়োজন হবে যখন 10 লক্ষর উপরে চলে যাবে। তারপর দেখো যদি তোমার হয় তারপর হচ্ছে কোটি, কোটি হয় মানে তোমার যত কোটি হবে কোটি কোটির ঘরে বসবে। পরে কিন্তু আমরা এটা গণনা করতে পারবো যে কোটি একক, কোটি দশক, কোটি শতক, এরকমভাবে আমরা গণনা করব, কিন্তু সেখানে কোটিটা থেকে যাবে। আশা করি তোমরা এই কথাটা বুঝতে পেরেছো। আর এই কথাটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু আজকের অঙ্কগুলো তোমরা খুব সহজে বুঝতে পারবা। তো দেখো আমি এবার চলে যাই যে অঙ্কগুলোতে কী আছে সেটা আমি তোমাদেরকে একটু দেখাবো। দেখো এবার আমাদেরকে অঙ্কতে কী বলা হয়েছে, আমাদের অঙ্কতে বলা হয়েছে কিন্তু যে 20,070। তাহলে যেহেতু আমি তোমাদেরকে বলছিলাম যে 10,000-এর উপরে গেলে হচ্ছে কত হবে, আমাদের অযুত এবং কী হবে, হাজারের ঘর যাবে, অযুত এবং হাজারের ঘর। তাহলে অযুত এবং হাজারের ঘর পর্যন্ত যখন 10,000-এর উপরে যাবে, যেহেতু 20,000 তাহলে অযুত এবং হাজারের ঘরে কিন্তু আমরা 20 লিখেছি। দেখো অর্থাৎ অযুত এবং হাজারের ঘরে আমরা লিখছি 20, যেহেতু 20,000। এবার দেখো আমাদেরকে 70 বলছে, তাহলে 70, 7-এর 0 70, তাহলে দেখো 7 দশকের ঘরে বসলো আর 0 এককের ঘরে বসলো, তাহলে 70 হয়ে গেল। এবার বাকি আছে কি, আমাদের শতকের ঘর। এই শতকের ঘরে একটা 0 দিয়ে দিলেই কিন্তু আমাদের 20,070 হয়ে যাবে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা যদি নিচে যাই, নিচে আমাদেরকে বলা হচ্ছে 30,008। ঠিক আছে, তাহলে আমরা এবার নিচে একটু যাই। দেখো একদম সহজ অঙ্ক, কিন্তু আমরা এবার নিচে যাই, বলছে 30,008। তাহলে 30,008কে আমরা ঠিক একইভাবে সমাধান করব যেভাবে আমরা প্রথম অঙ্কটা সমাধান করেছিলাম। তাহলে 30,000, দেখো আমরা জানি 10,000-এর উপরে যখন চলে যাবে তখন অযুত এবং হাজারের ঘর থাকবে। ঠিক আছে, তাহলে দেখো ঠিক একইভাবে 30,000 কিন্তু অযুত এবং হাজারের ঘরের মধ্যেই আছে। দেখো এই জায়গাতে অযুত এবং হাজারের ঘরের মধ্যে কি আছে, 30,000 আছে। তারপর দেখো যেহেতু আমাদেরকে বলছে 30,000 কত, 8। দেখো শুধুমাত্র 8 বলছে, তাহলে 8 শুধুমাত্র একটা সংখ্যা। 8 কয়টা সংখ্যা, একটা সংখ্যা। তাহলে 8 কিন্তু এককের ঘরে বসবে। আর বাকি যে শতক এবং দশকের ঘরগুলো আছে এই দুইটা ঘরে আমরা যদি 0 দিয়ে দিই, মনে রাখবা যে যখন যা চাইবে, যেমন 30,000 চাইছে আর 8 চাইছে, আমরা 30,000 অযুত এবং হাজারের ঘরে বসাইছি 30,000, আর হচ্ছে 8 যেহেতু চাইছে, 8 একটা অঙ্ক, তাহলে এখানে এককের ঘরে 8 বসবে। আর বাকিগুলো যে ঘর থাকবে সেগুলোকে আমরা যদি 0 দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের মূলত ওই সংখ্যাটা হয়ে যাবে। তাহলে দেখো আমাদের 30,000 আসলে ছিল, তাহলে আমি 30 এখানে অযুত এবং হাজারের ঘরে 30 দিয়েছি। আর দেখো এককের ঘরে যেহেতু 8 বলছে তাহলে আমরা এককের ঘরে 8 দিয়ে দিছি। আর বাকি যে দুইটা ঘর এখানে ছিল এই দুইটা ঘরে আমরা 0 বসায় দেওয়ার কারণে আমাদের 30,008 কিন্তু আমরা পেয়ে গেছি। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের নিচে চলে যাব। দেখো এখানে বলা হয়েছে 55,400। দেখো একটা জিনিস খেয়াল করো, 55,000 বলছে এখানে, তাহলে 55,400। তাহলে এইবার দেখো 55,000, আমি প্রথমে তোমাদেরকে বলছিলাম যে হাজার যখন 10,000-এর উপরে চলে যাবে তখন কি হবে, অযুত এবং হাজারের ঘর যাবে। তো দেখো এখানে কিন্তু 55,000-এর মধ্যে আমরা অযুত এবং হাজারের ঘরে মূলত আমরা 55,000 লিখেছি, মানে 5 লিখেছি। আমরা জানি 5 মানে হচ্ছে 55,000, যেহেতু 55 অযুত এবং হাজারের নিচে আছে তাহলে এখানে 55 অর্থাৎ 55,000 আমরা বলবো। তারপর বলছে 400, তাহলে শত যেহেতু বলছে, কয় শত, 400। তাহলে দেখো আমরা এই শতকের ঘরে কিন্তু 4 বসিয়ে দিয়েছি, যেহেতু 400 বলছে তাই আমরা শতকের ঘরে আমরা 4 বসিয়ে দিচ্ছি। আর আমাদেরকে আর কিন্তু কিছু বলেনি। তো দেখো বাকি যে দুইটা ঘর আছে এখানে, এই দুইটা ঘর মূলত কী হবে আমাদের, এই দুইটা ঘর মূলত আমরা 0 দিয়ে ভরট করে দিলেই 55,400 হয়ে যাবে। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের ক্ষয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি সমাধান করব। দেখো ক্ষয়ের মধ্যে কি আছে, 4,05,000। তাহলে 4,05,000 যদি হয়, এখানে একদম ইজিভাবে আমি তোমাদেরকে বলি, এখানে বলা হচ্ছে 4,05,000, তাহলে 4 লক্ষ। এবার আসো লক্ষ, শুধু আমি বলছিলাম কি যদি 10 লক্ষ হয় তাহলে কিন্তু নিযুত এবং লক্ষর ঘর নিবে। যেহেতু এখানে 4 লক্ষ বলছে তাহলে শুধুমাত্র এই লক্ষের ঘরের মধ্যেই থাকবে। যদি এখানে 10 লক্ষ বলতো তাহলে কিন্তু নিযুত এবং লক্ষর ঘর দুইটা লাগতো।
ঠিক আছে? তাহলে যেহেতু 4 লক্ষ বলছে, তো আমরা দেখো 4 লক্ষ বলছে, আমরা লক্ষের নিচে 4 বসায় দিছি, তাহলে 4 লক্ষ বলছে। তারপরে দেখো বলছে 5,000, তাহলে 5 কোথায় বসাইতে হবে বলো তো? হাজারে ঘরে। তো আমরা দেখো দেখছি এখানে 5,000 ঘরে বসিয়েছি। যেহেতু 10,000 হলে হচ্ছে আমাদের অজুতের ঘর পর্যন্ত যাইতো, যেহেতু 10,000 না এখানে 5,000 বলছে। দেখো 4 লক্ষ, তাই আমরা 4 কি করছি? লক্ষর নিচে বসাইছি। তারপর বলছে 5,000, তাই আমরা 5,000-এর নিচে বসিয়েছি। তারপর বলছে দেখো আর কিন্তু কিছু বলে না, 4,05,000 বলছে। তাহলে এই যে অজুতের ঘর, তাহলে অজুতের ঘরটাতে আমরা কী করবো? একটা শূন্য দিয়ে দিব, আর বাকি শতক, দশক, একক এই ঘরগুলোতে আমরা শূন্য দিয়ে যদি দিয়ে দেই, তাহলে আমাদের 4,05,000 হয়ে যাবে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তারপর খেয়াল করো, তারপর আমাদেরকে কি বলা হয়েছে, একটু আমরা এবার এদিকে চলে যাব, যেহেতু এরপরে আমাদের যে অঙ্কটা আছে সেটা এখানে আছে। দেখো এই অঙ্কটা, এই জায়গাতে দেখো 7,02,075। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এখানে 7,02,075 আছে। তো এই যে 7,02,075, তা আমরা দেখো 7 লক্ষ, তাহলে 7 কোথায় বসবে? শুধুমাত্র লক্ষর ঘরে, যেহেতু 7 লক্ষ বলছে, তো 7 কোথায় বসবে? শুধুমাত্র লক্ষর ঘরে। তারপর বলছে 2,000, তো 2 কোথায় বসবে? হাজারের ঘরে। দেখো 2,000। তারপরে দেখো 75, তাহলে 7 10 5 75, তাহলে একক এবং দশকের ঘরে 75 বসবে। আর বাকি যে ঘরগুলো আছে প্রত্যেকটাতে যদি আমরা শূন্য দিয়ে দিই, তাহলে আমাদের 7,02,075 আমরা বের করে ফেলতে পারবো। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তারপরে আমি তোমাদের পরের যে ঘ নাম্বারের যে অঙ্কগুলো আছে, ঘ নাম্বারের সে অঙ্কগুলো আমি সমাধান করবো। দেখো ঘ নাম্বারের মধ্যে অঙ্ক কী আছে, আমি একটু উপরে যাই, এখানে নিয়ে একবারে ইজিভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা একটু মনোযোগ দিলে আমি আশা করি তোমরা অঙ্কগুলো সহজে বুঝতে পারবা। তারপরে দেখো এখানে বলা হয়েছে 76,09,070, তাহলে 76 লক্ষ। এবার কিন্তু 10, আমরা জানি 10 লক্ষর উপরে, 10 লক্ষ থেকেই লক্ষ এবং নিযুতের ঘর নিতে হবে। তাহলে যেহেতু 76 লক্ষ, তাহলে আমাদের কি হবে? নিযুত এবং লক্ষ এই দুইটা ঘর আমাদের নিতে হবে। তো দেখো এই দুইটা ঘরে কিন্তু আমি 76 লিখে দিয়েছি, যেহেতু দুইটা এখন লক্ষের ঘর, তাহলে 76 লক্ষ। তারপর বলছে দেখো 9,000, তাহলে হাজার, এবার আমরা হাজারের নিচে বসাবো, যেহেতু অজুত কখন হবে? অজুত হবে যখন 10,000 হবে তখন। তাহলে এখন যেহেতু 9,000 আছে, দেখো হাজার, আমরা 9 মধ্যে আমরা হাজার বসিয়েছি। তারপরে দেখো 70, তো আমরা দেখবো 7 শূন্য 70, তাহলে দেখো আমরা 70 একক এবং দশকের ঘরে বসিয়েছি। বাকি যে ঘরগুলো আছে সেগুলোতে যদি আমরা শূন্য দিয়ে দিই, তাহলেই 76,09,070 আমরা পেয়ে যাব। তারপর দেখো পরেরটা কি বলছে, 30,09,004। তাহলে এবার দেখো 30 লক্ষ, তো দেখো 30 লক্ষ, তাহলে অযুত এবং লক্ষ এবং নিযুতের ঘরে যাবে, যেহেতু 30 লক্ষ বলছে। তো দেখো আমরা জায়গাতে লক্ষ এবং নিযুতের ঘরে কিন্তু 30 দিয়ে দিছি। তারপরে কি বলছে দেখো, যে 30,09,000, তাহলে 900, 9 কোথায় বসবে? শতকের ঘরে। তো দেখো 9 আমরা শতকের ঘরে বসিয়েছি। তারপরে বলছে দেখো 4 একটা সংখ্যা, তাহলে আমরা এককের ঘরে বসাবো। আর বাকি ঘরগুলোতে যদি আমরা কি করি? শূন্য দিয়ে দিই, তাহলেই কিন্তু আমাদের কি হবে? এই বাকি ঘরগুলোতে যদি আমরা শূন্য দিয়ে দিই, তাহলে আমরা এখানে পাবো 30,09,004। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমি চলে যাব আমার বাকি অঙ্কগুলোতে। তারপর দেখো ঘ নাম্বারের মধ্যে কি আছে একটু খেয়াল করো। ঘ নাম্বারের মধ্যে যে অঙ্কটা আছে সেটা কি আছে একটু খেয়াল করো। একই অঙ্ক, কিন্তু তোমরা একটু মনোযোগ দিবা। এখানে বলছে 5 কোটি, কি বলছে এখানে? 5,03,02,007। তাহলে দেখো 5,03,02,007, তাহলে 5 কোটি, তাহলে কোটির ঘরে কত বসবে? 5। তারপর দেখো 3 লক্ষ, তো লক্ষের ঘরে কত বসবে? 3। তারপর দেখো বলছে 2,000, তাহলে হাজারের ঘরে কত বসবে? 2। তারপরে দেখো 7 কোথায় বসবে? যেহেতু একটা সংখ্যা, তাহলে এককের ঘরে। বাকি ঘরগুলোতে যদি আমরা শূন্য দিয়ে দেই, তাহলেই কিন্তু আমাদের এই সংখ্যাটা হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি কি যে 5,03,02,007 আমরা কিন্তু এভাবেই লিখে ফেলতে পারি, একেবারে ইজিভাবে। আশা করি তোমরা গ নাম্বারের অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের ঘ নাম্বার যে অঙ্কটা করলাম সেটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের ও নাম্বারের অঙ্কতে চলে যাব। একদম ইজিভাবে অঙ্কগুলো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা একটু মনোযোগ দিলেই অঙ্কগুলো পারবা। দেখো এবার ও নাম্বারে কি আছে একটু খেয়াল করো। ও নাম্বারে আমাদেরকে বলা হয়েছে যে, আমাদেরকে ও নাম্বারে বলছে কি দেখো 98 কোটি, কত? 98 কোটি 7,05,009। তাহলে দেখো 98 কোটি 7,05,009। তাহলে এবার 98
কোটি বলছে, তাহলে কোটি 98 কোথায় বসবে বলো তো? 98 কিন্তু কোটির ঘরে বসবে, যেহেতু 98 কোটি বলছে, তাহলে 98 কোটির মধ্যে আমরা 8, দেখো এই কোটির ঘরে আমরা কিন্তু 98 বসিয়ে দিয়েছি। তারপর বলছে দেখো তোমার 7 লক্ষ, তাহলে লক্ষটা কোথায় বসবে? লক্ষটা অবশ্যই তোমার 7-এর মানে লক্ষর নিচে 7 বসবে, তাই না, যেহেতু 7 লক্ষ বলছে। তারপর বলছে দেখো যে 5,000, তাহলে 5 কোথায় বসবে? হাজারের ঘরে বসবে, যেহেতু 10,000 হইলে কিন্তু আমাদের অযুত আর হাজার নিত। তারপর দেখো 10 লক্ষ হলে কিন্তু নিজুত আর লক্ষ মিলতো, লক্ষের ঘরে পাইতাম আমরা। যেহেতু এখানে 7 লক্ষ বলছে, 5,000 বলছে, তাই আমরা কিন্তু প্রত্যেকটা ওইভাবেই নিয়ে নিচ্ছি যে 7 লক্ষ বলছে, যেহেতু 10 লক্ষর নিচে, তাহলে আমরা লক্ষের ঘরে 7 বসিয়েছি। যদি 10 লক্ষর উপরে হইতো তাহলে কিন্তু আমরা 10 লক্ষ থেকে তার উপরে যদি হইতো তাহলে আমরা কিন্তু লক্ষ এবং নিযুতের ঘর দুইটাই আমাদের নিতে হইতো। যেহেতু এখানে 5,000 বলছে, এই জন্য আমরা হাজারের নিচে বসিয়েছি। যদি 10,000 থেকে আর উপরে বলতো তাহলে কিন্তু আমরা অযুত এবং হাজারের ঘর দুইটাই আমাদের নিতে হইতো। তাহলে দেখো এখানে কী বলা হয়েছে? 98 কোটি। তো দেখো আমরা কোটির ঘরে 98 বসিয়ে দিয়েছি। তারপরে দেখো লক্ষ আমরা বলছে 7 লক্ষ, আমরা লক্ষের ঘরে 7 বসিয়ে দিয়েছি। তারপরে দেখো আমাদেরকে বলছে 5,000, আমরা 5 বসিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে বলছে 9, তো 9 একটা সংখ্যা, এককের ঘরে বসবে, আমরা 9 বসিয়ে দিয়েছি। আর বাকি যে ঘরগুলো আছে তোমরা শূন্য দিয়ে পূরণ করে দিবা, তাহলে কিন্তু আমাদের 98 কোটি 7 লক্ষ 5,009 আমরা পেয়ে যাব। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। তারপরে যদি আমি যাই একদম ইজি, তারপর 6 নম্বরের অঙ্কটার মধ্যে আসো। 6 নম্বরের মধ্যে কী আছে দেখো? 6 নম্বরের মধ্যে আমাদেরকে বলা হয়েছে যে 102 কোটি, তাহলে 102 কোথায় বসবে? কোটির ঘরে। তারপর দেখো 5,000, 5,000 কোথায় বসবে? হাজারের ঘরে 5 বসবে। তারপর দেখো 700, তাহলে 7 কোথায় বসবে? শত ঘরে বসবে। 8, 8 কোথায় বসবে? এককের ঘরে বসবে। তাহলে 102 কোটি, দেখো আমি কোটির ঘরে 102 কোটি বসিয়েছি। তারপরে দেখো 5,000 বলছে, তাহলে 5 কোথায় বসবে? যেহেতু 10,000 চেয়ে কম, তাহলে 5,000-এর ঘরে বসবে। তারপর দেখো বলছে 700, তাহলে শত বলছে, তাহলে শতকের ঘরে বসবে 7। তারপরে বলছে দেখো 8, 8 যেহেতু একটা সংখ্যা, তাহলে এককের ঘরে বসবে। আর বাকি সংখ্যাগুলো বাকি যে ফাঁকা ঘরগুলো আছে সেগুলোতে আমরা শূন্য বসায় দিলে আমাদের 102 কোটি 5,708 হয়ে যাবে। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 6 নম্বরের যে অঙ্কটা আছে সেটা আমি সমাধান করব। দেখো 6 নম্বরের মধ্যে কী আছে? 6 নম্বরের মধ্যে আছে 900, একটু আমি তোমাদেরকে দেখাই। এখানে 6 নম্বরের মধ্যে বলা হয়েছে যে 955 কোটি, 955 কোটি বলছে 7,90,000, তাহলে 955 কোটি 7,90,000, তাহলে 955 কোটি আমরা কোথায় বসাবো? কোটির ঘরে বসাবো। তাই দেখো আমরা 955 কোটি কোটির ঘরে বসিয়ে দিয়েছি। তারপরে বলছে দেখো 7 লক্ষ, তাহলে লক্ষের ঘরে 7 বসাবো, তাই না? তারপর দেখো 90 বলছে, তাহলে 90 কোথায়? 990, তাহলে এখানে আমরা দশক এবং এককের ঘরে বসাবো। আর বাকি যে ঘরগুলো মাঝখানে থাকবে সেগুলোতে আমরা শূন্য বসায় দিলে আমরা 955 কোটি 7,90,000 আমরা পেয়ে যাব। আশা করি তোমরা 6 নম্বরের অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের বর্গাজ্য যেটা আছে সেটা আমি তোমাদের সমাধান করাবো। দেখো বর্গাজ্য অঙ্কটার মধ্যে কি আছে? একেবারে সহজভাবে কিন্তু আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে দেখো বর্গাজ্যের মধ্যে বলা হয়েছে 3,500 কোটি, তাহলে 3,500 কোটি, তাহলে 3,500 কিন্তু কোটির ঘরে বসবে। তাহলে বলছে দেখো 85 লক্ষ, তাহলে বোঝা গেল এখন লক্ষ এবং নিযুতের ঘরে আমাদের নিতে হবে 921, তাহলে দেখো 3,500, আমি দেখো 3,500 কোটি কোটির ঘরে আমি বসিয়ে দিয়েছি। তারপর দেখো বলছে যে 85 লক্ষ, তাহলে কত? তোমার 85 লক্ষ, তাহলে 85 লক্ষ যখন বলছে তাহলে আমরা জানি 10,000-এর উপরে, 10 লক্ষের উপরে হয়ে গেছে, তাহলে আমাদের লক্ষ এবং নিযুতের ঘর নিতে হবে, লক্ষ এবং নিযুতের ঘর নিতে হবে। এই জন্য আমরা লিখছি দেখো 85 লক্ষ। তারপরে দেখো এখানে বলছে 900, এবার দেখো শতকের ঘরে চলে যাব, 900 বলছে, তাহলে 9 শতকের ঘরে বসবে, তাহলে বলছে 21, তাহলে 2 দশক 21, তাহলে একক এবং দশকের ঘরে বসবে হচ্ছে আমাদের 21। আর বাকি ঘরগুলোতে যদি আমরা শূন্য দিয়ে দিই তাহলে আমাদের কি হবে? তোমার 3,500 কোটি 85 লক্ষ 921 হয়ে যাবে। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। তারপরে দেখো এরপরে যদি আমি যাই তোমাদের 6 নম্বরে কি আছে একটু খেয়াল করো। একদম সহজভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এবার 6 নম্বরে কী আছে সেটা একটু খেয়াল করো। হ্যাঁ, তো এই জায়গাতে 6 নম্বরে কী আছে দেখো, এখানে বলছে 55 বিলিয়ন, তারপরে দেখো 301 মিলিয়ন, তারপর বলছে 538,000। দেখো একটা জিনিস খেয়াল করো, আমাদের কিন্তু হাজারের পরে
হ্যাঁ, তারপর অযুত আছে, তারপরে লক্ষ, তারপরে নিযুত, তারপরে কোটি। কিন্তু এই যে আমরা যেই 6 নম্বর অঙ্কটা দেখছি 55,301,538,000, এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। ঠিক আছে? তাহলে আন্তর্জাতিক পদ্ধতি হচ্ছে একক, দশক, এই জায়গাতে হাজারের পরে হচ্ছে মিলিয়ন, বিলিয়ন। তা আমাদেরকে এখানে বলা হয়েছে কি দেখো 50 বিলিয়ন। তো দেখো আমরা বিলিয়নের নিচে 50, মানে যত বসবে ততই কিন্তু আমরা তার নিচে বসাই দেবো। এখানে 50 বিলিয়ন বলছে, তো আমরা 50 বিলিয়ন বসাই দিছি। তারপর বলছে দেখো 301 মিলিয়ন, তাহলে 301 মিলিয়নের ঘরে আমরা 301 বসিয়ে দিয়েছি। তারপর দেখো এখানে বলা হয়েছে 538,000, দেখো 5,000-এর নিচে কিন্তু আমরা 538 বসিয়ে দিয়েছি। এবার বলছে দেখো এখানে কিন্তু ওই তোমার হাজারের পরে যে অযুত আছে, কিন্তু এটা কিন্তু এখানে আন্তর্জাতিক পদ্ধতিতে নাই, অর্থাৎ যত হাজার বলবে সেটা হাজারের নিচেই বসে যাবে। তারপর দেখো আর কিন্তু আমাদেরকে কিছু বলেনি, এখানে শতটা তো কিছুই বলেনি, তাই আমরা কী করব, এখানে প্রতিটা ঘরে শূন্য বসাই দেবো। ঠিক আছে? তাহলে আমরা 50,301,538,000 আমরা কিন্তু পেয়ে যাব। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। তো তোমরা কিন্তু এটা এভাবে লেখার পর তোমরা এই সংখ্যাটা লিখে দিবা। মাঝখানে যে কথাগুলো আছে এই কথাগুলো তোমাদের লিখলেও হবে, না লিখলেও কিন্তু হবে এই কথাগুলা। ঠিক আছে? তো যদি তোমরা লিখতে চাও তাহলে এটা স্কিপ করে তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে তারপরে তোমরা লিখে নিবা। ঠিক আছে? এবার আমি চলে যাব তোমাদের, আমি তোমাদের 1 নম্বরের অঙ্কগুলো সমাধান করলাম। এবার আমি তোমাদের 2 নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলোতে চলে যাব। তো চলো দেখি 2 নম্বরের অঙ্কগুলোতে কী আছে সেটা আমরা একটু দেখে আসি। একদম ইজিভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা একটু যদি মনোযোগ দাও তাহলে কিন্তু অঙ্কগুলো খুব সহজে তোমরা বুঝতে পারবা। তারপর দেখো এবার হচ্ছে আমাদের 2 নম্বরের অঙ্ক। দেখো আমরা কিন্তু এতক্ষণ আমাদেরকে বাংলায় দেওয়া ছিল, তাই না? আমরা কিন্তু অঙ্কতে লিখেছি। এবার 2 নম্বরের মধ্যে আছে দেখো অঙ্কতে দেওয়া, মানে আমাদের অঙ্কতে দেওয়া আছে, আমরা কিন্তু সেগুলোতে বাংলায় লিখতে হবে। ঠিক আছে? এতক্ষণ কিন্তু আমাদের বাংলায় দেওয়া ছিল 1 নম্বরে, সেগুলো আমরা অঙ্কতে প্রকাশ করছি, অর্থাৎ বাংলাতে লেখা ছিল আমরা এরকমভাবে অঙ্কতে প্রকাশ করেছি, তাই না? এখন অঙ্কতে দেওয়া আছে, আমরা সেগুলোকে বাংলায় প্রকাশ করব। দেখো এই জায়গাতে আছে কি, এবার আমাদের গণতে হবে। দেখো 9 হচ্ছে একক, তারপরে দেখো 8 দশক, তারপর 7 শতক, তারপরে দেখো 5 হচ্ছে হাজার, তারপর 4 হচ্ছে অযুত। তাহলে আমরা অযুত, আমরা জানি অযুত যখন যাবে তখন কিন্তু হাজারের ঘর, হাজার এবং অযুত মিললে হাজারের ঘর। তাহলে আমরা এখানে বলতে পারি যে 45,700 কত 89। তাহলে এই জন্য দেখো আমরা এখানে লিখছি যে 45,789। তোমরা কিন্তু এভাবে গুনে গুনে তোমরা অঙ্কগুলো বের করে ফেলবা। ঠিক আছে? তো এই জায়গাতে দেখো এই অযুত ও হাজারের ঘরে দুটি অঙ্ক মিলিয়ে 45, এটা ওই যা আমি বলছি 45,000। তারপরে দেখো শতক ঘরে যেটা আছে সেটা হচ্ছে তোমার 700, দশকের ঘরে আছে 8 এবং এককের ঘরে আছে 9 অবস্থিত। এগুলো লেখছে, এটা তোমরা চাইলে লিখতে পারো, না লিখলেও হবে। জাস্ট এটা লিখে তোমরা 45,789 দিয়ে দিলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের যে পরের অঙ্কটা যেটা আছে সেটা আমি তোমাদের সমাধান করবো। দেখো পরের অঙ্কটা কী আছে একটু খেয়াল করো। পরে যে অঙ্কটা আছে এই যে এইটা 41,007। তো দেখো কীভাবে বুঝলাম আমরা 41,000, যেহেতু আমরা 4 × 41 আমরা দেখতেছি 1 হচ্ছে হাজারের ঘরে আর 4 হচ্ছে অযুতের ঘরে। তাহলে আমরা জানি হাজার এবং অযুত ঘর মিলেই কিন্তু হাজার হয়। তাহলে যখন 10,000 থেকে তার উপরে হবে, তো এখানে কিন্তু অযুত এবং হাজারের ঘর মিলিয়ে কিন্তু হাজার হয়েছে, অর্থাৎ 41,007। যেহেতু এখানে মাঝখানে কোনো সংখ্যা নেই, সবগুলো জিরো, আর পরে হচ্ছে 7, তাহলে আমরা বলতে পারি 41,007। তো দেখো আমরা এই জায়গাতে কিন্তু তাই লিখে দিয়েছি যে 41,007। এই যে দেখো এই জায়গাতে খেয়াল করো 41,007। তো তোমরা এই লেখাগুলো লিখলেও হবে, না লিখলেও হবে, আমি বারবার বলতেছি। জাস্ট তোমরা যদি সংখ্যাটা উঠাইয়া জাস্ট 41,007 লিখে দাও তাহলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের এই কয়ের সর্বশেষ অঙ্কটা কী আছে সেটা আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। দেখো কয়ের সর্বশেষ অঙ্কটা যা আছে সেটা একটু দেখাই তোমাদেরকে, একটু খেয়াল করো। কয়ের সর্বশেষ অঙ্ক আছে আমাদের এটা, তাহলে এটা হচ্ছে একক, তারপরে দেখো 7 আছে দশক, তারপর 0 শতক, তারপরে দেখো 1,000, তারপরে দেখো 9 হচ্ছে অযুত, তারপরে দেখো 8 হচ্ছে লক্ষ। তাহলে আমরা বলতে পারি 8,91,071। তাহলে এই জন্য আমরা দেখো লিখছি 8 লক্ষ, একটু তোমাদেরকে দেখাই, এখানে আমি লিখছি 8,91,071। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। তারপর দেখো আমি যদি তোমাদের নিচে যাই,
একটু খেয়াল করো নিচে। এবার খ নম্বরে যে অঙ্কগুলো আছে সেটা আমি সমাধান করব। ক নম্বরেগুলো শেষ হয়ে গেছে। এবার দেখো তোমরা জাস্ট ওই একক দশক গণে গণে কিন্তু কাজটা করবা। তোমাদেরকে বারবার বলি একক দশক গণে গণে তোমরা কাজটা করবা। দেখো এখানে বলা হয়েছে যে দেখো 2 0 0 0 7 8। তাহলে এবার আমরা একটু একক দশক গণি। দেখো 7 হচ্ছে আমাদের এককের, 8 হচ্ছে এককের ঘরে, তারপরে 7 দশকের ঘরে, তারপরে দেখো শতক, তারপর হাজার, তারপরে অযুত, তারপরে লক্ষ। তাহলে আমরা কিন্তু 2 দেখতেছি লক্ষের ঘরে, ঠিক আছে। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 2 লক্ষ। তারপরে দেখো পরে আসে 7 8। তাহলে 7 এবং 8 মানে এটা একক এবং দশকের ঘরে আছে। তাহলে আমরা বলতে পারি 78। তো এখানে দেখো 2 আছে লক্ষের ঘরে, তাহলে আমরা বলতে পারি 2 মাঝখানে যেহেতু কোনো শত টত হাজার নাই, তাহলে আমরা মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা 0 0 দিয়ে দেবো। তাহলে কিন্তু আমরা পাবো 2,78,000। তো দেখো এই জায়গাতে কিন্তু আমরা বাংলায় লিখে দিয়েছি যে 2,78,000, ঠিক আছে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার এটার দিকে খেয়াল করো, এখানেও কিন্তু লক্ষের ঘর আছে, ঠিক আছে। দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ। তো আমরা বলতে পারি 7 লক্ষ কত তোমার এখানে একটা জিনিস খেয়াল করবা, 7 লক্ষ, তাহলে 7 লক্ষ। এবার দেখো 90,000। 90,000 কেন? কারণ এখানে অযুত এবং হাজার এবং অযুতের ঘরে 90 আছে, এই জন্য 90,000। তাহলে 7,90,678। দেখো আমি যেটাতে লিখছি 7,90,678, ঠিক আছে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার ক্ষয়ের সর্বশেষ যে অঙ্কটা আছে, এখানে দেখো 8,90,075 আছে। তাহলে আমরা কিন্তু এটা কিভাবে বুঝলাম? দেখো এখানে 75 আছে, তাহলে 75 একক দশক, তাহলে 7 10 5 75। তারপরে দেখো এই জায়গাতে 0 এবং 9 কিন্তু হাজারের ঘরে আছে, যার কারণে আমরা কি করছি 90,000 বলছি। তারপরে দেখো এখানে 8 লক্ষর ঘরে আছে, তাই আমরা 8কে লক্ষ বলছি, অর্থাৎ 8,90,075। দেখো এই অঙ্কটা আমি তোমাদের নিচে সমাধান করেছি, 8,90,075। এই অঙ্কটা দিকে খেয়াল করো, একদম ইজিভাবে আমি অঙ্কটা করেছি। দেখো এই জায়গাতে 8,90,075। তারপর দেখো গ নম্বরের অঙ্কগুলোর দিকে একবার হুবহু একই প্রতিটা অঙ্ক, জাস্ট একটা একটা করে বাড়ে। দেখো এখানে প্রথম অঙ্কটা যা আছে, দেখো এবার আমরা যদি একটু গণি, 5 হচ্ছে একক দশক, তারপর 7 শতক, তারপর দেখো শূন্যটা, শূন্য একটা। তো দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তোমরা গড়ে নিবা। নিযুত বলছে, তাহলে নিযুত কোথায় জানি? লক্ষর পরে নিযুত, তাহলে বোঝা গেল এখানে 44 লক্ষ। কারণ আমরা জানি লক্ষ এবং নিযুতের ঘর মিলে হচ্ছে কি হয়? লক্ষ হয়। তাহলে এখানে 44 লক্ষ, কত এখানে? 44 লক্ষ। তারপরে দেখো 785, যেহেতু এখানে শতকের ঘরে 7 আছে, তাই 785 জন্য আমরা লিখছি দেখো 44,785, ঠিক আছে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তারপরের অঙ্কটা একইভাবে আমি তোমাদের একইভাবে, আসলে আমি খুব দ্রুত চলে যাচ্ছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি খুব দ্রুত চলে যাচ্ছি। তারপরেরটা যদি তোমরা খেয়াল করো, তারপরেরটাও কিন্তু এখানে দেখো যদি আমরা গণি 9 থেকে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, দেখো এখানে এটাও কিন্তু নিযুতের ঘরে আছে। তোমরা বলতে পারি যে 68 লক্ষ। তারপরে দেখো 70,509। কেন 70,000? দেখো 70,000 কিন্তু হাজার এবং অযুতের ঘরে আছে, কারণ হাজার এবং অযুতের ঘরে যেটা থাকবে সেটা কিন্তু হাজার। তাহলে দেখো লক্ষ এবং নিযুতের ঘরে আছে হচ্ছে 68, তাহলে আমরা বলতে পারি 68,70,000। তারপর দেখো শত আছে 5 শতকের ঘরে, তাহলে 509। দেখো এই কথাটা আমরা লিখছি যে 68,70,000 আর 509। দেখো একদম ইজিভাবে আমরা সমাধান করতে পেরেছি। তারপরে দেখো আমি এবার নিচে যাই, এর পরেরটার দিকে খেয়াল করো। এরপরে কি আছে? দেখো 71 লক্ষ, এখানে 71 লক্ষ। এবার দেখো 5,000, কারণ কেন 5,000 হলো বলো তো? কারণ আমরা দেখতেছি অযুতের ঘরে শূন্য আছে, অযুতের ঘরে কি আছে? শূন্য আছে। তো এই জন্য আমরা 5,000-এর ঘরে 5 আছে, তাহলে আমরা 5,000 বলবো। তাহলে 71,05,070। তো এই জন্য আমরা লিখছি দেখো 71,05,070। আমি খুব দ্রুত চলে যাচ্ছি এই জন্য, কারণ আমি অঙ্কগুলো তোমাদেরকে উপরে খুব ভালো করে বুঝিয়েছি, আর তাছাড়াও হচ্ছে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য খুব দ্রুত চলে যাচ্ছি। তারপর দেখো এই জায়গাতে কিন্তু আমি তোমাদের বুঝিয়ে ফেললাম গয়ের অঙ্কগুলা। এবার ঘ নাম্বারের অঙ্কগুলা কী আছে একটু সেটা দেখো। একদম ইজিভাবে তোমরা জাস্ট গণলেই তোমরা উত্তরটা পেয়ে যাবা। তো দেখো এবার আমরা গ নাম্বার অঙ্কগুলো বুঝাবো। এখানে গ নাম্বারের মধ্যে দেখো প্রথম অঙ্কটার দিকে খেয়াল করো, এখানে কত পর্যন্ত আছে? দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তো দেখো আমরা দেখতেছি 5 কোটির ঘরে আছে। 5 কোথায় আছে? কোটির ঘরে। তো আমরা
5 কোটি। এবার দেখো এখানে এই লক্ষ এবং নিযুতের ঘরে আছে 08, তাহলে আমরা এখানে 5 কোটি 8 লক্ষ বলবো, যেহেতু নিযুতের ঘরে 0, তাহলে 5 কোটি 8 লক্ষ। তারপরে দেখো 77,000, যেহেতু 77,000 এবং অযুতের ঘরে আছে, তাহলে 5 কোটি 8 লক্ষ 77,000 3। এই কথাটা আমরা এখানে লিখছি, দেখো 5 কোটি 8 লক্ষ 77,000 3। ঠিক আছে, একদম ইজিভাবে অঙ্কটা করে ফেলেছি। তারপর দেখো নিচেরটার দিকে খেয়াল করো, এই অঙ্কটার দিকে এখানেও কিন্তু আমরা দেখতেছি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 9 কোটি 43 লক্ষ 9,799। দেখো আমি একটু এটা যদি কেটে দেখাই তোমাদেরকে, একটু খেয়াল করো এই জায়গাটাতে। এখানে বলা হয়েছে দেখো এখানে কোটি আছে, তাহলে আমি আবার একটু গণি যে 9 কোটি 43 লক্ষ 9,799, যেটা যার ঘরে আছে ওই তাকে কিন্তু আমরা ওইটাই ধরবো। ঠিক আছে, যেহেতু 9 লক্ষর ঘরে আছে তাই আমরা 9 লক্ষ বলছি। তারপর দেখো 43, যেহেতু লক্ষ এবং নিযুতের ঘরে আছে তাই আমরা 43 লক্ষ বলছি। তারপর দেখো 0 এবং 09, যেহেতু 0টা অযুতের ঘরে আছে, তো 9,000-এর ঘরে আছে, তাহলে আমরা এই জন্য 9,000 বলছি। তারপর দেখো 7 শতকের ঘরে আছে, তো আমরা শতক বলছি 700। তারপরে দেখো এখানে 99 আছে একক এবং দশকের ঘরে, তাই আমরা 9.99 বলেছি। তাই জন্য আমরা বলতে পারি 9 কোটি 43 লক্ষ 9,799। এই কথাটাই কিন্তু আমি এখানে লিখে দিয়েছি নিচে, একটু খেয়াল করো। একদম সহজে আমি তোমাদের সমাধান করতেছি অঙ্কগুলো, তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে কিন্তু অঙ্কগুলো খুব সহজে পারবা। ঠিক আছে, তারপর দেখো এই জায়গাতে, তাহলে আমি এখানে কিন্তু এই জায়গাতে লিখছি, দেখো এই জায়গাতে একটু খেয়াল করো, এখানে আমি লিখে দিয়েছি যে 9 কোটি 43 লক্ষ 9,799। ঠিক আছে, একইভাবে যদি তোমরা এটার দিকে দেখো, এখানে আমরা দেখতেছি 8 কোটি 39 লক্ষ, তারপরে হচ্ছে 765, এই জন্য আমরা লিখছি দেখো 8 কোটি, তারপর 39 লক্ষ, তারপর দেখো 765। ঠিক আছে, এবার দেখো আমি কিন্তু তোমাদের এই অঙ্কগুলো সমাধান করে ফেললাম। তো এবার আমরা 3 নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলোতে আমরা যাব। তো আমরা দেখব প্রথমে 3 নম্বরের অঙ্কগুলো কী রয়েছে। তো তাহলে দেখো 3 নম্বরের অঙ্কগুলো কী রয়েছে একটু খেয়াল করি আমরা। এখানে বলা হয়েছে কি, একটু খেয়াল করো, এখানে বলা হয়েছে যে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। এবার তোমাদের কাছে প্রশ্ন যে আসলে সার্থক অঙ্ক কী। আমি জানি তোমরা আমাকে এই প্রশ্নটা করবা যে সার্থক অঙ্ক কী। অনেকে জানো, অনেকে হয়তো বা জানো না। তো আমি তোমাদেরকে বলে দিই, 1 থেকে 9 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে এগুলো প্রতিটা এক একটা সার্থক অঙ্ক। আর যে শূন্য রয়েছে সেই শূন্যটা হচ্ছে সহকারী অঙ্ক। তাইলে আমাদেরকে বলা হয়েছে এখানে যে যে সকল সার্থক অঙ্ক আছে, মানে সার্থক অঙ্ক যেগুলো আছে সেগুলার স্থানীয় মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে সার্থক অঙ্ক কি আমরা বললাম, 1 থেকে 9 পর্যন্ত সকল অঙ্কগুলাই হচ্ছে সার্থক অঙ্ক। আর এই যে শূন্যটা আছে সেই শূন্যটা হচ্ছে কি, সহকারী অঙ্ক। আশা করি তোমরা সার্থক অঙ্ক আর সহকারী অঙ্ক কোনটা সেটা তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমি তোমাদের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। দেখো আমি নিচে চলে গেলাম, দেখো ক নম্বরের মধ্যে কি রয়েছে, 72 রয়েছে। কত রয়েছে, 72। দেখো 2 একটা সার্থক অঙ্ক, 7 একটা সার্থক অঙ্ক। আমরা দেখতেছি এখানে দুইটাই সার্থক অঙ্ক। তাহলে আমাদেরকে যেহেতু বলছে যে সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করতে, তো দেখো 2 কিন্তু এককের ঘরে আছে আর 7 কিন্তু দশকের ঘরে আছে। তাহলে আমরা লিখতে পারি 2 এর স্থানীয় মান হচ্ছে 2 একক, অর্থাৎ 2 গুণ 1 বা 2। ঠিক আছে, যেহেতু আমরা 2 এককের ঘরে আছে তাই আমরা 1 দ্বারা কিন্তু 2কে গুণ করেছি, এজন্য আমরা পেয়েছি 2 গুণ 1, আমরা পেয়েছি হচ্ছে 2 একে 2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো 7 দশকের ঘরে আছে, তাই আমরা লিখছি 7-এর স্থানীয় মান 7 দশক, অর্থাৎ 7 গুণ 10, যেহেতু দশক তাই আমরা 7কে 10 দ্বারা গুণ করেছি। তো 7কে 10 দ্বারা গুণ করলে 7 10কে 70 হয়। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ 72 সংখ্যাটিতে 7 ও 2 এর স্থানীয় মান যথাক্রমে 70 এবং 2। অর্থাৎ তুমি যা পাবা তা লিখে দিবা। তো আমরা কিন্তু এখানে 70 পেয়েছি
আর হচ্ছে আমরা 2 পেয়েছি, এজন্য আমরা 70 এবং 2 লিখে দিয়েছি। তারপরে দেখো খ নাম্বার দিকে যদি তোমরা খেয়াল করো, খয়ের মধ্যে আমরা 3টা সংখ্যা দেখতেছি যে 3, 5, 9। দেখো 9 কিন্তু এককের ঘরে আছে, 5 কিন্তু দশকের ঘরে আছে, 3 কিন্তু শতকের ঘরে আছে। যদি আমরা গণি যে একক, 9 একক, তারপর 5 দশক, তারপর 3 শতক। তো এবার আমরা লিখতে পারি দেখো 9 এর স্থানীয় মান 9 একক, অর্থাৎ 9 গুণ 1, যেহেতু একক তাই আমরা 1 দ্বারা 9কে গুণ করছি, আর 1 দ্বারা 9কে গুণ করলে কিন্তু 9ই হয়। ঠিক আছে, তারপরে দেখো 5 কি আছে, 10 আমরা দেখতেছি 5 হচ্ছে দশকের ঘরে আছে, এজন্য আমরা লিখছি দেখো যে 5 এর স্থানীয় মান 5 দশক, অর্থাৎ 5 গুণ 10 ইজ ইকুয়াল টু 5 10কে 50। তারপর দেখো এবার 3 এর স্থানীয় মান আমরা দেখছি 3 শতকের ঘরে আছে, এজন্য আমরা লিখবো 3 এর স্থানীয় মান 3 শতক। একটু যদি আমি তোমাদেরকে দেখাই, 3 এর স্থানীয় মান হচ্ছে 3 শতক, তাই না? অর্থাৎ 3 গুণ 100, যেহেতু শতক বলছে তাই আমরা 100 দ্বারা গুণ করেছি, তাহলে 3 গুণ 100 আমরা যেটাকে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 300। ঠিক আছে, তারপর কিন্তু তুমি শুধুমাত্র ওই যে যে ইয়াগুলো লেখছো সেগুলো কিন্তু তুমি যেগুলো বের করলা সেগুলো কিন্তু তুমি লিখে দিলে এখানে হয়ে যাবে। এই জন্য দেখো অতএব এখানে খেয়াল করো, এখানে বলা হয়েছে কি, একটু তোমরা একটু নজর দাও, এখানে কি বলা হয়েছে এই জায়গাতে দেখো, এখানে অতএব আমরা লিখছি 303, 5, 9 সংখ্যাটিতে কি আছে, এর স্থানীয় মান যথাক্রমে 350, 9, যা আমরা এতক্ষণ গুণ করে পেয়েছিলাম। তারপর দিয়ে খেয়াল করো তোমরা এই জায়গাটাতে, এর পরের অঙ্কটাতে একটু খেয়াল করো, পরের অঙ্কটাতে কি রয়েছে, পরের অঙ্ক কিন্তু আমার 4টা অঙ্ক আছে, 4, 2, 0, 3। তো এখানে 3 হচ্ছে একক, 0 হচ্ছে দশক, কিন্তু শূন্যকে আমরা, যেহেতু শূন্য একটা সার্থক অঙ্ক না, আমাদেরকে বলা হয়েছে সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে, শূন্য একটা সহকারী অঙ্ক, তাই আমরা কিন্তু শূন্যের মান নির্ণয় করব না। ঠিক আছে, তাহলে 3 এককের ঘরে আছে, যেন আমরা লিখছি দেখো 3 এর স্থানীয় মান 3 একক, অতএব 3 গুণ 1, তারপর হচ্ছে 3 দিয়ে 1কে গুণ করলে 3 হয়। তারপর দেখো এরপরে সার্থক অঙ্ক আছে 2, কিন্তু সেটা শতকের ঘরে আছে, তাহলে আমরা লিখবো 2 এর স্থানীয় মান 2 শতক। ঠিক আছে, যেহেতু 2 শতকের ঘরে আছে, এজন্য আমরা কি করছি 2 গুণ 100 দিছি, তাকে গুণ, যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 200। তারপর দেখো 4 কিন্তু হাজারের ঘরে আছে, এজন্য আমরা লিখতে পারি 4 এর স্থানীয় মান 4000, অর্থাৎ 4 গুণ 1000। ঠিক আছে, অর্থাৎ 4কে দিয়ে আমরা 1000 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 4000। ঠিক আছে, এই জন্য আমরা লিখছি দেখো, আমরা এই জায়গাতে লিখছি অতএব 4, 2, 0, 3 সংখ্যাটিতে কি আছে, সংখ্যাটির স্থানীয় মান যথাক্রমে 4203, অথবা আমরা এই জায়গাতে যেগুলো পেয়েছি এগুলাই কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি। আশা করি তোমরা ঘ নম্বরের অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের ঘ নম্বরের যে অঙ্কটা আছে সেটাই আমি তোমাদের সমাধান করব। তো চলো দেখি আমাদের ঘ নম্বরের অঙ্কটা কি রয়েছে। একদম ইজিভাবে আমি অঙ্কগুলো সমাধান করতেছি, যাতে করে তোমরা খুব সহজেই বুঝতে পারো। তো দেখো এবার আমি তোমাদের ঘ নম্বরের অঙ্কটা সমাধান করব। এই জায়গাতে কি আছে দেখো, এখানে কিন্তু 5টা সংখ্যা আছে। তো আমরা যদি একটু গণতে পারি যে 9 হচ্ছে এককের ঘরে, তারপর 0 হচ্ছে দশকের ঘরে, তারপর যেহেতু আমরা শূন্যটাকে নিব না, তাহলে আমাদের এখানে কি আছে আমরা একটু লিখি 7, তারপর দেখো এখানে আছে 0, তারপর দেখো এখানে আছে 8, তারপর দেখো এখানে আছে 0, তারপর দেখো এখানে আছে 9। তাহলে আমরা এই 9 নিব, 8 নিব, 7 নিব, যেহেতু আমাদের সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে হবে। তো আমরা দেখতেছি 9 কিন্তু আমাদের আছে হচ্ছে একক স্থানের ঘরে, তো জন্য আমরা লিখবো 9 এর স্থানীয় মান 9 একক, অর্থাৎ 9 গুণ 1 বা 9। তারপরে দেখো এবার 0, আমরা যেহেতু শূন্যটা সার্থক অঙ্ক না, শূন্যটা সহকারী অঙ্ক, এটার আমরা স্থানীয় মান নির্ণয় করব না, যেহেতু আমাদেরকে সার্থক অঙ্কের মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এখানে সার্থক অঙ্ক হচ্ছে 8, তাহলে 8 কোথায় আছে, দেখো একক, দশক, শতকের ঘরে কিন্তু 8 আছে, এজন্য আমরা লিখবো দেখো 8 এর স্থানীয় মান 8 শতক, অর্থাৎ 8 গুণ 100, তাহলে আমরা পাই হচ্ছে 800। ঠিক আছে, তারপরে দেখো এরপর আরেকটা শূন্য আছে, যেহেতু শূন্য আমরা নিব না, সার্থক অঙ্ক না, তাহলে 0 হাজারের ঘরে আছে, 7 হচ্ছে অযুতের ঘরে আছে, এজন্য আমরা লিখছি দেখো 7 এর স্থানীয় মান 7 অযুত, অর্থাৎ 7 গুণ 10,000, যেহেতু আমরা জানি কি, তাহলে দেখো এবার, তাহলে
এই জায়গাতে কি আছে যে 7-এর স্থানীয় মান হচ্ছে 7 অযুত, অর্থাৎ 7 গুণ 10,000, কারণ আমরা জানি যে 1 অযুত সমান সমান হচ্ছে 10,000। তাহলে আমরা 7 দ্বারা দিয়ে 10,000কে গুণ করি, তাহলে আমরা পাই হচ্ছে 70,000। ঠিক আছে, অর্থাৎ এটা আমরা যা পেয়েছি এই কথাগুলো আমরা এই জায়গাতে লিখে দিব, এতক্ষণ যা আমি লিখে আসলাম ওই জায়গাতে। এবার দেখো আমি আর পরের অঙ্কটাতে চলে যাব। নম্বরের মধ্যে কী আছে একটু খেয়াল করো, একদম ইজিভাবে একইভাবে প্রত্যেকটা অঙ্ক একইভাবে, হ্যাঁ, তোমরা গণে নিবা, আমি আর গণবো না, আমি জাস্ট অঙ্কগুলা তোমাদেরকে বুঝিয়ে যাই। দেখো এখানে 8 হচ্ছে এককের ঘরে আছে, তো আমরা লিখবো 8-এর স্থানীয় মান 8 একক, অর্থাৎ 8 গুণ 1, তারপর হচ্ছে 8 দিয়ে 1 গুণ করলে আমরা 8 পাই। তারপরে দেখো 7 হচ্ছে দশকের ঘরে আছে, তাহলে 7 এর স্থানীয় মান হচ্ছে 7 দশক, অর্থাৎ 7 গুণ 10 তার ইকুয়াল টু 70। তারপরে দেখো, তারপরে একটা মাঝখানে একটা শূন্য আছে শতকের ঘরে, তারপর হাজারের ঘরে আছে 5, তাহলে দেখো এই জায়গাতে আমরা লিখবো 5 এর স্থানীয় মান 5,000, অর্থাৎ 5 গুণ 1,000 গুণ করলে আমরা 5,000 পাই। ঠিক আছে, তারপরে দেখো 4 কিন্তু আছে, 4 কিন্তু অযুতের ঘরে আছে, তাহলে আমরা লিখতে পারি 4-এর স্থানীয় মান 4 অযুত, অর্থাৎ 4 গুণ, আমরা জানি 1 অযুত সমান সমান হচ্ছে 10,000, তাহলে আমরা 4 গুণ 10,000 দিলাম, তাহলে আমাদের কত হলো 40,000। তো আমরা কিন্তু এখানে 40,000 লিখে দিলাম। তারপর দেখো 3, দেখো মাঝখান দিয়ে কিন্তু 2টা শূন্য রয়ে গেছে, এবার 3 কিন্তু কোটির ঘরে আছে, অর্থাৎ লক্ষ এবং নিযুতের ঘরে শূন্য রয়েছে। তো আমরা যেহেতু সার্থক অঙ্কগুলা মান বের করব, তো এখানে আমরা শূন্যগুলো স্কিপ করে গেলাম। এবার 3 দেখো এখানে আছে 3, কোথায় আছে 3-এর স্থানীয় মান হচ্ছে 3 কোটি, অর্থাৎ এখানে 3 একক কোটি তোমরা বলতে পারো, 3 কোটি, অর্থাৎ 3 গুণ 1 কোটি। ঠিক আছে, অথবা তোমরা 3 একক কোটিও এখানে বলতে পারো, 3 কোটি না বলে যদি তোমরা 3 একক কোটি বলো তাও কিন্তু হবে। তাহলে আমরা 3কে কী করলাম, আমরা 1 কোটি দ্বারা গুণ করলে আমাদের 3 কোটি হয়, তো আমরা এখানে 3 কোটি লিখে দিলাম। ঠিক আছে, তো তারপর দেখো 1, এবার 1 কোথায় আছে, 1 কিন্তু আমাদের কোটির পরে দশক কোটিতে আছে। আমি বলছিলাম যে কোটি, একক কোটি, তারপর হচ্ছে দশক কোটি, মানে কোটির পরে যতগুলো সংখ্যা আসবে এভাবে আমাদেরকে গণনা করতে হবে। তাহলে আমরা দেখতেছি যে 1 হচ্ছে আমাদের কোথায় আছে, 1 হচ্ছে মানে দশক কোটির মধ্যে আছে, তাহলে আমরা লিখতে পারি 1-এর স্থানীয় মান 1 দশক কোটি, অর্থাৎ 10 গুণ 1 কোটি। যদি তোমরা মনে করো এখানে যে কি করবা, ওই এদিক দিয়ে মানে 10 এক কোটির মধ্যে তোমরা শূন্য দিয়ে গুণ করবা, এদিকে শূন্যটা দিবা না, তাও কিন্তু তোমরা পারো। তো এই জায়গাতে দশক কোটি যদি হয়, তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা দশক কোটি মানে 10 গুণ 1 কোটি, তাহলে 10-এর সাথে যদি আমরা 1 কোটি গুণ করি, তাহলে আমরা কিন্তু 10 কোটি পাই। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। আর বাকি যে লেখাগুলো আছে নিচে, সেগুলো ওই লেখার মতোই তোমরা এখানে যা পেয়েছো, এগুলো এই জায়গাতে আমি তোমাদেরকে একটু দেখাই, তোমরা যা পেয়েছো সেগুলো কিন্তু তোমরা এখানে লিখে দিবা। এই জায়গাতে তোমরা যা পেয়েছো সেগুলো কিন্তু তোমরা এই জায়গাতে লিখে দিবা। আমি একটু তোমাদেরকে দেখাই দেই, একটু খেয়াল করো। তোমরা এই জায়গাগুলোতে যা পেয়েছো, এই জায়গাগুলোতে যা পেয়েছো সেগুলো কিন্তু তুমি এই জায়গাতে লিখে দেবা। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 6 নম্বরের অঙ্কটা কী আছে সেটা একটু দেখবো। দেখো 6 নম্বরের মধ্যে একইভাবে তোমরাও সমাধান করে ফেলবা, আমি আর এটা দেখাবো না, আসলে দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি 6 নম্বরের যে অঙ্কটা যেভাবে করছি, তোমরা চ, ছ, বর্গায্য এগুলো সব কিন্তু একইভাবে তোমরা সমাধান করতে পারবা। তো আমি তোমাদের সর্বশেষ যে বড় অঙ্কটা আছে সেটাও তোমাদের সমাধান করে দিব আমি। দেখো বর্গায্যটা আমি করে দিচ্ছি, যেহেতু নিচে আর নাই, হ্যাঁ, ঝটা করে দিচ্ছি, যে ঝটা করে দিচ্ছি, আর বাদবাকিগুলো তোমরা বাসায় করবা। যেহেতু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, জন্য আমি প্রতিটা অঙ্ক আর করলাম না, যেহেতু এগুলো একই অঙ্ক। তো আর নম্বরের যে অঙ্কটা সেটা একটু বড় আসলে একই নিয়মে করলে কোনো বড় আর ছোট নেই, এই জন্য আমি বড়টাই করে দিচ্ছি। মাঝে যেগুলো আমি স্কিপ করে গেলাম সেগুলো তোমরা বাসায় বসে বসে করে ফেলবা। আর যদি তোমরা এগুলো তারপরও না বুঝতে পারো, আমাকে তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের উত্তরে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো দেখো এই জায়গাতে যদি আমি একটু খেয়াল করি, তোমরা একটু খেয়াল করো এখানে কি আছে আমাদের। এই জায়গাতে দেখো এখানে আমাদের অনেকগুলা সংখ্যা আছে, আমি এখানে আর গণনা করব না, তোমরা গণে করে দেখবে। দেখো 4 কিন্তু এককের ঘরে আছে, এজন্য আমরা লিখছি দেখো 4-এর স্থানীয় মান 4 একক, অথবা 4 গুণ 1, অথবা আমরা লিখছি হচ্ছে 4। তারপরে দেখো এইবার দেখো দশক এবং শতকের ঘরে কিন্তু আমাদের কি রয়েছে, শূন্য রয়েছে। যেহেতু শূন্য সার্থক অঙ্ক নয়, এই জন্য আমরা শূন্যর কোনো মান বের করবো না, যেহেতু আমাদেরকে বলা হয়েছে সার্থক অঙ্কের মানগুলো বের করতে। তাহলে 3 দেখো হাজারের ঘরে আছে, তো আমরা লিখছি 3-এর স্থানীয় মান
3000 অর্থাৎ 3 গুণ 1000। তাহলে আমরা যদি এটাকে গুণ করি তাহলে 3 গুণ 1000 দিয়ে আমরা দিই, তাহলে আমরা পাই হচ্ছে 3000। তাহলে দেখো তারপরে আছে তোমার 2। 2 কোথায় আছে? 2 কিন্তু অযুতের ঘরে আছে, তাই আমরা লিখব 2 এর স্থানীয় মান 2 অযুত। অর্থাৎ 2 অযুত মানে কি? আমরা অযুত মানে জানি, আমরা 1 অযুত মানে হচ্ছে কত? 10,000। তাহলে 2 গুণ 10,000 আমরা যদি দিই তাহলে আমরা গুণ করলে আমরা পাবো হচ্ছে 20,000। তারপর দেখো এখানে 9 আছে। 9 কোথায় আছে? 9 কিন্তু লক্ষের ঘরে আছে। তাহলে আমরা লিখছি 9 এর স্থানীয় মান 9 লক্ষ। তাহলে 9 লক্ষ মানে কি? 9 এর সাথে আমরা গুণ করব 1 লক্ষ। তাহলে আমরা পাবো হচ্ছে কত? 9 লক্ষ। তারপরে দেখো এখানে বলা হয়েছে তারপরে মাঝখানে একটা লক্ষ কোটির ঘরে আছে আমাদের একটা শূন্য, অর্থাৎ একক কোটির ঘরে। তাহলে এই জায়গাতে লক্ষ নিযুতের ঘরে আমাদের শূন্য আছে। এবার 8 কোটি, তাহলে 8 কিন্তু কোটির ঘরে আছে, জন্য আমরা লিখতে পারি যে 8 কোটিও তোমরা লিখতে পারো বা 8 একক কোটিও তোমরা লিখতে পারো। তো আমি লিখলাম দেখো 8 এর স্থানীয় মান 8 কোটি, অর্থাৎ 8 গুণ 1 কোটি। যেহেতু কোটি বলছি আমরা, তো 8 এর সাথে 1 কোটি গুণ করলে আমরা পাই হচ্ছে 8 কোটি। তাহলে এটাকে আমরা একক কোটিও বলতে পারি কিন্তু। তারপর দেখো মাঝখান দিয়া এরপর 7 আছে, আমরা লিখতে পারি 7 এর স্থানীয় মান 7 দশক কোটি। অর্থাৎ আমরা কী করব? যেহেতু 7 দশক কোটি বলছে, তাহলে 7 দশকে 70 দশক কোটি পাইলাম, তার সাথে আমরা গুণ 1 কোটি দিব। গুণ যদি আমরা 1 কোটি দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কী হবে? 70 কোটি আমরা পেয়ে যাব। এই জন্য আমরা লিখছি 70 কোটি। একইভাবে যদি আমি একটু নিচে যাই, খেয়াল করো 5এরটার মধ্যে আমরা যদি যাই, একইভাবে একদম সহজভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এবার দেখো 5 কিন্তু শতক কোটির মধ্যে আছে, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি 5 এর স্থানীয় মান 5 শতক কোটি, অর্থাৎ 500 গুণ হচ্ছে 1 কোটি। তাহলে 500-র সাথে 1 কোটি যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 500 কোটি। কত পাই? 500 কোটি। তারপরে দেখো এবার 1 আছে, 1 অযুত কোটি। তাহলে অযুত মানে কি? আমরা জানি 1 অযুত মানে হচ্ছে 10,000। তাহলে আমরা লিখছি 1 এর স্থানীয় মান 1 অযুত কোটি, অর্থাৎ 10,000 গুণ 1 কোটি। তাহলে আমরা কত পাই? তাহলে কিন্তু আমরা 10,000-এর সাথে যদি আমরা 1 কোটি গুণ করি তাহলে আমরা 10,000 কোটি পাই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর বাকি যে অঙ্কগুলো আমি স্কিপ করে গেলাম, তোমরা এগুলো বাসায় চেষ্টা করবা। আমি যেভাবে তোমাদেরকে দেখিয়েছি এভাবে চেষ্টা করলে ইনশাল্লাহ তোমরা আশা করি পেরে যাবা। তারপরে আমি এবার নিচের অঙ্কগুলোতে চলে যাব। দেখো 4 নম্বরে আমাদেরকে কি বলা হয়েছে? 4 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাহলে 9 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি, বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে আমরা জানি 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে সবগুলো হচ্ছে অঙ্ক। তো আমাদেরকে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে। তোমরা দেখো তো 1 থেকে 9 পর্যন্ত সবচেয়ে বড় অঙ্কটা কোনটা? 9, ঠিক আছে? এজন্য আমরা লিখছি দেখো 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান বৃহত্তম হবে। কারণ আমরা জানি 1 থেকে 9 পর্যন্ত তোমরা যদি অঙ্ক পাতাইতে যাও তাহলে কিন্তু 9টা হচ্ছে সবচেয়ে বড়। সুতরাং 9টি 9 পরপর লিখলেই 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যা হচ্ছে, এখানে আমরা কিন্তু 9টি 9 লিখে দিয়েছি, তাইলে আমাদের এটা হচ্ছে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদেরকে শুধু বৃহত্তম সংখ্যা বের করতে বলেনি, আমাদেরকে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যাও লিখতে বলেছে, তাই না? এজন্য আমরা লিখছি আবার ক্ষুদ্রতম অঙ্ক হলো 0। আমরা জানি সবচেয়ে ছোট হচ্ছে 0, কিন্তু 0 যদি তুমি বারবার পরপর বসাও তাহলে কোনো মান কিন্তু সেখানে পাওয়া যাবে না। যদি তার সামনে একটা কি ক্ষুদ্রতমীয় কী করো তুমি, একবারে ক্ষুদ্রতম অঙ্ক 1 বসাও তাহলে কিন্তু আমরা ওই 0টার মান পাবো। নাইলে কিন্তু আমরা 1-এর পর 8টা কেন 800টাও যদি বসাই, 8 কোটিটাও যদি 0 বসাই তাহলে তার কোনো মান আমরা পাবো না। এই জায়গাতে আমি লিখছি দেখো আবার ক্ষুদ্রতম অঙ্ক হলো 0। পরপর 9টি 0 লিখলে কোনো সংখ্যা প্রকাশ করে না। সুতরাং সর্ববামে সার্থক অঙ্ক 1 লিখে পরপর 8টি 0 বসালেই 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা পেয়ে যাব। এবার দেখো আমরা এখানে কিন্তু প্রথমে 1 লিখেছি, তারপর সব 8টা 0 বসায় দিছি, তাহলে কিন্তু আমাদের 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা পেয়ে গেলাম। আশা করি তোমরা 4 নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। তারপরে এবার আমি তোমাদের 5 নম্বরের অঙ্কটা কী আছে সেটাতে আমি যাব। তো দেখো 5 নম্বরের অঙ্কটার মধ্যে কী আছে, একদম সহজভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এবার আমাদেরকে 5 নম্বরের অঙ্কগুলোতে কী বলা হয়েছে সেটা একটু দেখি। দেখো 5 নম্বর অঙ্কগুলোতে আমাদেরকে বলছে যে
একই অঙ্ক, একটু আমি এদিকে আনি, এখানে কি বলছে একটু খেয়াল করো। এখানে বলা হয়েছে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তাহলে আমরা কিন্তু এই জায়গাতে একটা অঙ্ক, এখানে কিন্তু যে অঙ্ক 7টা অঙ্ক আছে, এই 7টা অঙ্কের মধ্যে আমরা একটা অঙ্ককে শুধুমাত্র একবারই ব্যবহার করতে পারবো, এটা একাধিকবার আমরা লিখতে পারবো না। অতএব একবার ব্যবহার করে আমরা কি করব, এখানে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। দেখো যাতে আমি লিখছি কি, একটু খেয়াল করো, সমাধানের ক্ষেত্রে একটু খেয়াল করো। এখানে আমি কি লিখছি যে অঙ্ক পাতনের যে কোনো অবস্থানের বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মানের অপেক্ষা বড় হয়। কারণ আমরা জানি যে ক্ষুদ্রতম যে মানটা হয় তার চেয়ে বৃহত্তমের স্থানীয় মানটা বড় হয়। তাহলে আমরা লিখতে পারি এখানে 9 গ্রেটার দেন, মানে বৃহত্তম চিহ্ন, তারপর হচ্ছে 8 গ্রেটার দেন 5, 5 গ্রেটার দেন, তারপর হচ্ছে 4 গ্রেটার দেন 3, গ্রেটার দেন 2, গ্রেটার দেন 1। এটা হচ্ছে কি, মানে এটাকে আমরা বৃহত্তম চিহ্ন বলি, যেটাকে ইংরেজিতে আমরা গ্রেটার দেন বলি। অতএব আমরা লিখতে পারি কি, দেখো একটু খেয়াল করো, আমি একটু নিচে যাই এই জায়গাতে। সুতরাং আমরা বড় থেকে ছোট ক্রমে সাজাইছি, কিন্তু এই জায়গাটাতে আমি কীভাবে সাজাইছি, এখানে দেখো, সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতগুলো করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি হচ্ছে, আমরা কি করছি, বড় থেকে ছোট আকারে লিখলে আমরা বৃহত্তম সংখ্যা পাই। তাহলে প্রথমে সবচেয়ে বড় আছে 9, তাই আমরা লিখছি 9, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে তোমার 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। দেখো আমরা কিন্তু বড় থেকে ছোট আকারে সাজানোর পরে কিন্তু এটা পেয়েছি। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা। আবার এখানে এটাকে যদি আমরা ছোট থেকে এবার বড় আকারে সাজাই, ছোট থেকে বড় আকারে সাজালে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা পাবো। আমরা তখন কিন্তু বড় থেকে ছোট আকারে সাজিয়েছি, তাই বৃহত্তম সংখ্যা পেয়েছি। এবার ছোট থেকে বড় আকারে যদি আমরা সাজাই, তাহলে কিন্তু আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাব। এজন্য দেখো আমি জায়গাতে লিখছি আবার 1 লেস দেন 2, মানে ক্ষুদ্রতম চিহ্নটাকে লেস দেন বলা হয়। তাহলে 1 লেস দেন 2, লেস দেন 3, লেস দেন 4, লেস দেন 5, লেস দেন 8, লেস দেন 9। অতএব আমরা এবার ছোট থেকে বড় আকারে গেছি। সংখ্যাটি ছোট থেকে বড় আকারে ক্রমে অঙ্কপাত করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে, যেটা আমি এতক্ষণ বললাম। তো আমরা কিন্তু তাই করেছি, ঠিক আছে। এটা কিন্তু আমরা এভাবে করেছি। ঠিক একইভাবে খ নম্বরের অঙ্কটাও একইভাবে তোমরা করবা। একবারে ক নম্বরের অঙ্কটা যেভাবে আমি তোমাদেরকে সমাধান করে দেখিয়েছি, এই জন্য আমি খ নম্বরের অঙ্কটা আর করবো না। খ নম্বরের অঙ্কটা একই অঙ্ক, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, এই জায়গাতে 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। এখানে বলছে যে তুমি এমন একটা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হবে যার প্রথমে থাকবে 7 এবং পরে থাকবে 6। তাহলে আমরা জানি 9টা, যদি আমাদের এখানে 7 অঙ্কের বসে, যদি আমরা 7টা 9 বসাই, তাহলে কিন্তু আমাদের 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা হয়ে যাবে। আর 1 লিখে যদি আমরা 6টা শূন্য দিই, তাহলে কিন্তু আমাদের 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। কিন্তু আমাদের বলছে এখানে প্রথমে 7 থাকতে হবে আর শেষে 6 থাকতে হবে। এই জায়গাতে এই কথাটা কিন্তু আমাদেরকে বলছে। এজন্য আমরা লিখছি দেখো, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, অঙ্কপাতের যে কোনো অবস্থায় 9 এর স্থানীয় মান বৃহত্তম হবে। সুতরাং 7টি 9 পরপর লিখলেই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। কিন্তু প্রথমে 7 এবং শেষে 6 বিশিষ্ট 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। তো অতএব আমরা যেহেতু পরপর যদি আমরা কী করতাম, 7টা 9 বসাতাম, তাহলে কিন্তু 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পেতাম। কিন্তু আমাদেরকে প্রশ্নতে বলে দিয়েছে যে প্রথমে আমাদের 7 থাকতে হবে আর পরে 6 থাকতে হবে। তাই আমরা প্রথমে একটা 7 দিছি, তারপরে পরে একটা 6 দিছি, মাঝখানে আমরা 5টা 9 দিছি। অতএব আমাদের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে গেছে। একইভাবে আমরা নিচের দিকে যদি যাই, একইভাবে আমরা প্রথমে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রেও কিন্তু আমরা কি করব, প্রথমে 7 দিব, তারপরে 0 দিব, 0 দেওয়ার পর 5টা 0 দিয়ে তারপরে 6 বসায় দিলে কিন্তু আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা হয়ে যাবে। তো এই পড়াগুলো আমি আর এখন পড়বো না, তোমরা এখান থেকে পড়ে নিবা, স্ক্রিনশট দিয়ে অথবা লিখে নিবা। এজন্য দেখো এখানে আমি লিখছি প্রথমে 7, এই কথাটা কিন্তু লিখছি দেখো, কিন্তু প্রথমে 7 এবং শেষে 6 বিশিষ্ট অঙ্ক। অর্থাৎ প্রথমে আমরা যেহেতু 7 বসাতে বলছি, আমরা প্রথমে 7 বসিয়েছি, তারপরে 5টা 0 দিয়েছি, তারপরে পরে 6 বসিয়েছি, ঠিক আছে। তো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে কি, বৃহত্তম সংখ্যা হচ্ছে এটা, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা। আশা করি তোমরা 6 নম্বরের অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার 7 নম্বরের অঙ্কতে কী আছে সেটা আমি তোমাদেরকে বুঝাই, তারপরে আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো 7 নম্বরের অঙ্কটা কী রয়েছে,
একটু খেয়াল করো। ৭ নম্বর অঙ্কটা আছে আমাদের ৭, ৩, ৪, ৫, ৫ অতএব ৭৩,৪৫৫ অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় লিখো। অতএব আমি তোমাদেরকে একটু বুঝাই। এখানে আছে ৭, তারপর আছে ৩, তারপর আছে ৪, তারপর আছে ৫, তারপরে আছে ৫। এই অঙ্কটাকে যদি আমরা বিপরীতভাবে সাজাই তাহলে কত পাই দেখো। প্রথমে আমরা লিখব ৫, তারপরেও আছে ৫, তারপরে আছে ৪, তারপরে আছে ৩, তারপর আছে ৭। অর্থাৎ আমরা এটাকে কিন্তু এই সংখ্যাটাকে আমরা বিপরীতভাবে সাজিয়েছি এখানে। তাহলে আমরা এইভাবে সাজানোর পর আমরা কী পেলাম দেখো ৫৫,৪৩৭। তাহলে আমাদেরকে এটাই করা বলছে। দেখো এখানে প্রদত্ত সংখ্যা হচ্ছে এটা, বিপরীত ক্রমে সাজালে সংখ্যা হবে এটা, যেটা আমি মাত্র সাজিয়ে দেখালাম। সুতরাং কথায় যদি আমরা প্রকাশ করি তাহলে কথায় প্রকাশ করা হলে আমরা লিখতে পারি ৫৫,৪৩৭। দেখো ৫৫,৪৩৭। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যে অঙ্কগুলো করালাম ১ থেকে ৭ পর্যন্ত, আমি আশা করি তোমরা আমার এই অঙ্কগুলো বুঝতে পেরেছ। যদি তোমরা কেউ আমার অঙ্কগুলো না বুঝে থাকো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।